ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া চাকরি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ এবং ডাক বিভাগের একটা প্রশ্ন আমরা বিশ্লেষণ করব আজকে খুঁটিনাটি। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আমি আশা করি এখান থেকে আপনারা সামনের চাকরি পরীক্ষাগুলোতে বেশ কিছু অঙ্ক সরাসরি কমন পেয়ে যেতে পারেন। তো স্ক্রিনে শুরুতেই হচ্ছে একটা অঙ্ক আপনারা দেখেন, বলা হচ্ছে একটি খুঁটির 3/1 অংশ মাটির নিচে এবং 2/1 অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে। তো এই ধরনের অঙ্ক আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো অঙ্কটা একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে 3/1 অংশ মাটির নিচে আছে, হাফ অংশ পানির নিচে আছে। এখানে বলা হচ্ছে যে তাহলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে। তার মানে এই দুটো অংশ যোগ করলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। আমরা বলতে পারি এই 3/1 অংশ মাটির নিচে যোগ 2/1 অংশ আমাদের কি পানির নিচে। তাহলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে? তাহলে 3 আর 2 যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হয় 6। তাহলে নিচে 6 দিলাম, তাহলে 3 দুগুণ 6 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 1 2, যোগ 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরের 1 কে গুণ করলে 3 1 3। তাহলে উপরে থাকলো 3 2 5 আর নিচে থাকলো কত? 6। তার মানে 6-এর 5 অংশ মাটি ও পানির নিচে আছে। ওকে, তার মানে গ নম্বর অ্যান্সারটা ক্ষেত্রে কিন্তু রাইট। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা খেয়াল করেন, বলা হচ্ছে একটি খুঁটির 6-এর 5 অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? 9 মিটার, 8 মিটার, 6 মিটার, 12 মিটার। আচ্ছা বলেন তো দেখি, এই যে 6-এর 5 অংশ এটা হচ্ছে কালো এবং বাকি অংশ সাদা, তাহলে বলেন তো দেখি একটা খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা কত ধরতে পারি? আমরা ধরতে পারি 1। তাহলে 1 থেকে যদি আমরা 6-এর 5 বাদ দিই তাহলে বাকি অংশ অর্থাৎ সাদা অংশটা পাওয়া যাবে। তাহলে আমরা আগে অঙ্কটা তুলি। যে দেওয়া আছে, বলেন তো দেখি কি দেয়া আছে? আমাদের দেয়া আছে কিন্তু এখানে কালো অংশ, মানে কালো অংশ কত দেওয়া আছে? 6-এর 5। আমরা লিখলাম কালো অংশ হচ্ছে 6 ভাগের 5 ভাগ। তাহলে বলেন তো দেখি বাকি অংশ যেহেতু বলেছে সাদা, তাহলে সাদা অংশ কতটুকু? তাহলে আমরা লিখতে পারি সাদা অংশ ইকুয়াল এই 1 থেকে যদি আমরা 6 ভাগের 5 ভাগ বাদ দেই তাহলে লসাগু হয় 6, 6 1 6, 6 থেকে 5 গেলে 1। তারপরে আমরা বলতে পারি 6-এর 1 অংশ। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে সাদা। তার মানে এবার যদি আমরা এইটা এবং এইটা যোগ করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ অংশটা পাওয়া যাবে। তাহলে কি বলেছে? বলেছে খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার। আচ্ছা বলেন তো দেখি, তাহলে কালো অংশ থেকে যদি আমরা সাদা অংশ বাদ দিই তাহলে যে জিনিসটা থাকবে সেটা মানে 6 মিটার। তাহলে আমরা কালো অংশ থেকে সাদা অংশটা বাদ দিয়ে দিলাম। এই যে সাদা অংশ এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে বলেন তো দেখি কত মিটার থাকে? বাদ দিয়ে দিলে 6 মিটার থাকে। এটা আমি এক্স না ধরেই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করছি, এক্স কিন্তু ধরিনি। আচ্ছা বলেন তো দেখি লসাগু 6, তাহলে 6 1 6, তাহলে উপরে 5 বিয়োগ 1 তার মানে 4। তাহলে এই 6-এর 4 অংশ মানে হচ্ছে 6 মিটার। এটা কিন্তু ইকুয়াল চিহ্ন না, এটা কিন্তু অংশ। এত অংশ মানে কিন্তু কত মিটার? 6 মিটার। এত অংশ মানে হচ্ছে 6 মিটার। তাহলে বলেন তো 1 বা সম্পূর্ণ অংশ কত? তার মানে 6 গুণন এই 6 চলে যাবে উপরে আর এই 4 চলে আসবে কোথায়? নিচে। তাহলে উপরে 6 6 36 হয় আর নিচে থাকে 4। তাহলে কাটাকাটি করলে 4 নং 36 অর্থাৎ কত মিটার? 9 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমরা বলতে পারি ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, বিয়োগ 1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? যোগ 1, বিয়োগ 1, 0 নাকি কোনোটিই নয়? এই অঙ্কটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই অঙ্কটা, এবং আপনারা অনেকেই ভুল করে আসেন এই অঙ্কটা। তো মনে রাখবেন যে বিয়োগ 1 থেকে বিয়োগ 1 বিয়োগ করলে ফলাফল 0 হয়। কেমনে হয়? তার কারণ এখানে যদি বিয়োগ দেই আমি, এটা যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু এখানে যোগ চিহ্ন চলে আসে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এই বিয়োগ চিহ্নটা এখন যোগ, তাহলে -1 বা বিয়োগ 1 আর নিচে যোগ 1, তার মানে 0 হচ্ছে। তাহলে কি হবে উত্তরটা? যে বিয়োগ 1 থেকে কত বিয়োগ করলে? বিয়োগ 1 বিয়োগ করলে আমাদের ফলাফল কি হবে? 0 হবে। তো মনে রাখতে হবে উত্তর হচ্ছে খ নম্বরটা রাইট। এটা কিন্তু ভুলে যাওয়া চলবে না, এই অঙ্ক কিন্তু বারবার দিয়ে দেয়। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা। তাহলে কি বলা হচ্ছে অঙ্কটাতে? যে শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা। তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য আমরা সরল সুদের সূত্র I = PRN এটা প্রয়োগ করে দিতে পারি।
আচ্ছা বলেন তো দেখি এখানে সুদ কত টাকা, 210 টাকা, তাহলে আই এর মান 210 ইকুয়াল প্রিন্সিপাল মানে আসল কত টাকা, 750 টাকা, তাহলে 750 আমরা বসিয়ে দিলাম ইনটু বলছে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে সুদের হার বের করতে বলেছে, এখানে আর মানে সুদের হার, যেহেতু বলেছে হার তার মানে আর ভাগ 100 গুণন এন মানে বছর, বছর হচ্ছে 2। এইভাবে যদি আপনারা বসাতে পারেন তাহলে অনায়াসেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 5 2 10, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 15 75, তাহলে কত হয় বলেন তো দেখি, 15 আর ইকুয়াল টু 210, তাহলে আর ইকুয়াল টু 210 ভাগ হচ্ছে 15, তাহলে যদি কাটাকাটি করি 15 1 15 থাকলো কত, 6 60, 4 15 60, তার মানে কত শতাংশ সুদের হার, 14% বা 14%, অর্থাৎ গ নম্বর অ্যান্সারটা রাইট। এক্ষেত্রে একটু বলি আপনাদের, যারা এখন পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর কেমন লাগলো বা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত। তো আমরা নিশ্চয়ই জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে কিন্তু আমরা হিসাব করি। তো এককের ঘর যেটা, সেটাতে আমি ধরলাম যে যদি 5 থাকে, দশকের ঘরে 3 থাকে, 4 থাকে, 2 থাকে, 5 থাকে, 7 থাকে, এরকম। তাহলে কিন্তু আমরা কিভাবে এই জিনিসটাকে পড়ব একটু দেখেন। এটা হচ্ছে একক, দশক, শতক, তার মানে এটা হচ্ছে এই তিনটা মিলে হচ্ছে 435। যদি এটাকে ইনক্লুড করি তাহলে 2435, এটাকে যদি ইনক্লুড করি তাহলে 52,435, এটাকে যদি ইনক্লুড করি 7,52,435, এভাবে কিন্তু বিষয়টা চলতেই থাকে। তাহলে আমরা কি বলি এটাকে, এটা যেহেতু এককের ঘরে 5 আছে তার মানে এটা একক, তাই 1 লিখলাম। এটা যেহেতু দশক তাই 10 লিখলাম। এটা যেহেতু শতক তাই 100 লিখলাম। এটা যেহেতু হাজার তাই 1000 লিখলাম। আচ্ছা বলেন তো দেখি প্রতিবার কত গুণ করে বৃদ্ধি পাচ্ছে, 10 গুণ করি কিনা। 1-এর 10 গুণ 10, 10-এর 10 গুণ 100, 100-র 10 গুণ 1000, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে 10 গুণোত্তর পদ্ধতি। তার মানে খেয়াল করে রাখেন যে এই যে আমি লাস্ট যে দুটো ডিজিট লিখলাম এখানে, এটা একক। বলেন তো দেখি এটা কি, এটা হচ্ছে দশক। তাহলে একক মানে হচ্ছে 1 আর দশক মানে হচ্ছে 10। তার মানে এই সংখ্যাটা মানে 35 সংখ্যাটা তৈরি হয়েছে 3 গুণ 10 যোগ 5 গুণ 1, এইভাবে কিন্তু সংখ্যাটা তৈরি হয়েছে। কি বললাম, এই 3 হচ্ছে দশকের ঘরে তাই 10 দিয়ে গুণ, আর এই 5 হচ্ছে এককের ঘরে তাই 1 দিয়ে গুণ। বিষয়টা বোঝাইতে পেরেছি আপনাদের? আপনারা যদি বুঝতে পারেন বিষয়টা, সরি একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আপনারা যদি বিষয়টা বুঝতে পারেন তাহলে কিন্তু বুঝে গিয়েছেন যে দশকের ঘরে যেটা থাকবে সেটাকে 10 দিয়ে গুণ, আর এককের ঘরে যেটা থাকবে সেটাকে 1 দিয়ে গুণ করে যোগ করলে আমাদের সংখ্যাটা তৈরি হয়। তাহলে 3 10 30 আর 5 1 5, তাহলে 35 তৈরি হয়ে গেল। এইবার আসেন আমি একটু অন্য কালার ব্যবহার করে জিনিসটাকে বোঝাচ্ছি। আচ্ছা বলেন তো একক স্থানীয় মান কি, a, আর দশক স্থানীয় মান কত, b। তার মানে এটা কিন্তু দশকের ঘর, তাহলে এটা দশক, আর এটা এককের ঘর, তার মানে এটা হচ্ছে একক। আচ্ছা বলেন তো দেখি এই বি কে যদি 3 হিসেবে কল্পনা করেন আর এই এ কে যদি 5 হিসেবে কল্পনা করেন তাহলে কি হয় বিষয়টা। তাহলে যেহেতু এই বি হচ্ছে মানে বি মানে 3 আর এই 5 হচ্ছে কত, 5, তো এখানে 5, এ মানে 5, তাহলে আমরা জিনিসটাকে এই বি কে কত দিয়ে গুণ, 10 দিয়ে গুণ, তার মানে 10 ইন্টু বি, প্লাস এই এ কে কত দিয়ে গুণ, তার মানে আমরা বলতে পারি 1 ইন্টু হচ্ছে এ। নিশ্চিতভাবেই বলা যায় এই প্রসেসটা মেনটেন করে। তাহলে 10b প্লাস এ থাকে, এটাকে যদি আমি ঘুরায় লিখি তাহলে এ প্লাস 10b হয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা যে এ প্লাস 10b হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সারটা কত বলে তো দেখি, এ প্লাস 10b গ নম্বরে রয়েছে, তাই গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। দেখেন মূল বেসিক জিনিসটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অঙ্ক মুখস্থ করে কিন্তু কোনো লাভ হবে না। আপনাদের মাস্ট বি আপনাদের এই জিনিসটা সম্পর্কে ধারণা রাখতে হবে। এবার এই ধরনের অঙ্ক যাই আসুক না কেন আপনারা কিন্তু করতে পারবেন। যদি বলে শতকের অঙ্ক হচ্ছে সি বা শতকের স্থানীয় মান হচ্ছে সি, তাহলে আপনারা অঙ্কটা করতে পারবেন। যাই দেখ না কেন এখন আপনারা করতে পারবেন। তো এইভাবে যদি আপনারা বেসিক শিখতে চান আমার কাছে, প্লাস প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে শর্টকাট যদি শিখতে চান, তাহলে অবশ্যই আমার পেইড ব্যাচে আপনারা জয়েন করবেন।
01642702760 এই নাম্বারে যোগাযোগ করে এবং এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, বা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না নর্মাল আমাকে কল করতে পারেন। ওকে, এবারে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? 256, 384, 420 নাকি 486? তো কতজন ছাত্রছাত্রী আছে বলেন তো দেখি। আমরা বলতে পারি মোট ছাত্রছাত্রী 640 জন। তাহলে আমি একটু লিখি যে মোট ছাত্র ছাত্রী কতজন ইকুয়াল 640 জন। ঠিক আছে, এবার বলা হচ্ছে যে যার মধ্যে 40% ছাত্র, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছাত্র আছে 640 এর 40%। তাহলে 40% মানে 40/100। তাহলে 0 0 0 0 কাটা, 4 4 16 6 হাতে 1, 4 6 24 আর 1 25। তাহলে 256 জন কি আছে? ছাত্র আছে। তাহলে কি বলেছে? ছাত্রীর সংখ্যা কত? তাহলে মোট ছাত্র 640 জন, এর থেকে যদি আমরা মোট ছাত্রছাত্রী 640 জন, এর থেকে যদি আমরা ছাত্র 256 জন বাদ দিয়ে দিই তাহলে ছাত্রী পাওয়া যাবে, তাই না? যেহেতু ছাত্রী চেয়েছে। তাহলে 6 আছে 10 মিলাতে 4 হাতে 1, 5 আর 1 6, 6 আছে 14 মিলাতে কত হবে? 8 হাতে কত? 1, 2 আর 1 3, 3 আছে 3 মিলাতে 3। তার মানে 384 জন কি আছে? ছাত্রীর সংখ্যা। তার মানে উত্তরটা খ নম্বর। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন, সাম্প্রতিক এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি আসতে দেখা যাচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। টন, তারপরে কিলোগ্রাম, তারপরে মিলিয়ন, বিলিয়ন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে বেশি আসছে। তো 1 মেট্রিক টন মানে কত কেজি বা কত কিলোগ্রাম? কিলোগ্রাম মানে কি? কেজি। তাহলে কেতে কিলো, জিতে গ্রাম। তার মানে কত কেজি বলা হচ্ছে? 1 মেট্রিক টন। মনে রাখবেন 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000 কেজি। কত কেজি? 1000 কেজি মানে হচ্ছে কত? 1 মেট্রিক টন। বলা হচ্ছে 1 মেট্রিক টন 1000 কিলোগ্রাম বা 1000 কেজি। সঠিক উত্তর গ। আমি বারবার বলছি যেন আপনাদের মনে থাকে। এটা একটু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে কোন চতুর্ভুজের 4টি কোণ সমকোণ। তার মানে সমকোণ মানে কি? সমকোণ মানে কিন্তু 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। তাহলে সমকোণ তৈরি হয় ঠিক এইভাবে, অর্থাৎ এটা একটা সমকোণ, কেননা এটা 90 ডিগ্রি। আচ্ছা বলেন তো দেখি, এখানে রয়েছে রম্বস। রম্বস কি? রম্বস হচ্ছে এই রকম দেখতে রম্বস। তাহলে রম্বসের কোনো কোণই সমকোণ নয়, এটা হবে না। ট্রাপিজিয়াম কেমন দেখতে? নিশ্চয়ই আপনারা ট্রাপিজিয়াম চেনেন, এই যে এরকম দেখতে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের কোনো কোণই সমকোণ নয়, এটাও ক্রস। এবার বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র যার 4 বাহু সমান সেটাকে আমরা বলি বর্গক্ষেত্র, এবং এর প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে বর্গক্ষেত্রের 4টা কোণই সমকোণ। কিন্তু সামান্তরিক কেমন? সামান্তরিক কিন্তু এরকম কোণাকুণি, এর কোনো কোণই কি নয়? সমকোণ নয়। তাই এটাও আমাদের উত্তর হবে না। তার মানে সঠিক উত্তর কি? গ। এবার আমরা 9 নম্বরটাতে চলে যাচ্ছি। খুবই সহজ একটা অঙ্ক এবং ছোট ক্লাসের অঙ্ক এগুলো। চাকরির পরীক্ষায়ও কিন্তু এই ধরনের অঙ্ক বারবার আসে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে একটা 1 দিয়ে 4টা শূন্য। আর যদি বলতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে কিন্তু সঠিক উত্তর হতো এটা। তার মানে যেহেতু বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাই একটা 1 দিয়ে 4টা শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঘ নম্বরটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে 3, 5, 6 ও 8 এর লসাগু কত? 80, 16, 120, 140। তাহলে আমরা একটু লসাগু করি। 3, 5, 6, 8 এদের লসাগু তাহলে কত দিয়ে যায়? 2 দিয়ে। তাহলে 3, 5, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। এবার কত দিয়ে যায়? 3 দিয়ে। 3 একে 3, 5 5 থাকলো, 3 একে 3, 4 4 থাকলো। তাহলে 4 5 20, 3 20 60, 60 দুগুণ 120। তার মানে লসাগু কত? লসাগু হচ্ছে 120, অর্থাৎ গ নম্বর অ্যান্সারটা রাইট। এখানে একটু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? অসংখ্যবার আমি কিন্তু করে দিয়েছি এই অঙ্কটা। অর্থাৎ 2024 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বা হবে সামনের দিকে, সবগুলোতেই কিন্তু এই ধরনের অঙ্ক আসার চান্স খুবই বেশি। খুবই সহজ অঙ্ক কিন্তু আসে বারবার। যেহেতু বলেছে সংখ্যাটি কত, তাই আমরা ধরে নেব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে আমরা ধরলাম যে ধরি সংখ্যাটি এক্স। এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে প্রশ্ন মতে আমরা কি করতে পারি, যে একটি সংখ্যার 3 গুণের সাথে, তার মানে এক্স এর 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে
তাহলে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, তার মানে ইকুয়াল 90 হয়। বলেছে সংখ্যাটা কত, তাহলে বা 5x ইকুয়াল কত 90, তাহলে বা x ইকুয়াল কত, উপরে 90 তার নিচে 5, তাহলে কাটাকাটি করলে 5 18 90, তাহলে আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল 18 বা 18। তার মানে সঠিক উত্তর কত, ক নম্বরটা রাইট। ওকে, এই হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত। এবার যদি আমরা মেলাই তাহলে কি হবে বলেন তো দেখি। একটি সংখ্যা মানে সংখ্যাটা 18, তাহলে 18 এর 3 গুণের সাথে, তাহলে 3 18 54 এর দ্বিগুণ, তার মানে 18 দুগুণ 36, যদি আমরা যোগ করি তাহলে 90 হয় কিনা, তাহলে 36 আর 54 কত 90, তার মানে মিলে যাচ্ছে। এইভাবে আমরা কিন্তু করে ফেলতে পারি অপশন টেস্ট করেও। অঙ্কটা যদি আমরা এইভাবে নাও করি কিন্তু অপশনগুলো যদি আমরা টেস্ট করি তাহলে কিন্তু এটা মিলে যাবে। এবার আমরা 12 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 12 নম্বরটা দেখেন, এটা জ্যামিতি সংক্রান্ত একটা প্রশ্ন। বলা হচ্ছে 253 ডিগ্রি কোণকে কি বলে, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, পূরক কোণ নাকি প্রবৃদ্ধ কোণ। আমরা জানি যে 253 ডিগ্রি কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এখানে অতিরিক্ত জানার কিছুই নাই, আমরা পূরক কোণ চিনি, সম্পূরক কোণ চিনি, প্রবৃদ্ধ কোণ চিনি। ওকে, তার মানে 253 ডিগ্রি কোণ হচ্ছে কি কোণ, আমাদের প্রবৃদ্ধ কোণ। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে 1 হেক্টোমিটার কত মিটার। মনে রাখবেন 1 হেক্টোমিটার মানে হচ্ছে 100 মিটার। মনে থাকবে আপনাদের, 1 হেক্টোমিটার মানে হচ্ছে 100 মিটার। ঐকিক নিয়মের 14 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে ক খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে, 30, 25, 35 নাকি 40। খুবই সহজ অঙ্ক। এবং মনে রাখবেন যে ক খ একত্রে যেহেতু 12 দিনে করতে পারে, তার মানে আমরা 1/12 লিখব। আর ক একা 20 দিনে পারে, যেহেতু বলেছে খ একা কয় দিনে পারবে, তার মানে দুইজনের একত্রে কাজের পরিমাণ থেকে আমি যদি ক এর কাজটা বাদ দেই তাহলে খ এর কাজটা পাবো, তার মানে আমি 1/20 করে দিলাম। তো যেহেতু আমি প্রত্যেকটা সংখ্যাকে উপরে 1 নিয়েছি, তাই ফাইনালি যে উত্তরটা আসবে সেটা উত্তরকে আমরা উল্টালেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এবার 12 আর 20 এর লসাগু কত, 12 আর 20 লসাগু কত হবে, 2, 6 দুগুণ 12, 10 দুগুণ 20, আবার 2, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাহলে 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, তাহলে লসাগু হচ্ছে 60। তাহলে 5 12 60, 5 মাইনাস 3 20 60, তার মানে 3, তাহলে কত হচ্ছে এখানে, উপরে 2 তার নিচে 60। আমি বলেছি কি ফাইনালি উল্টাইতে হবে, তাহলে আমরা সুতরাং উল্টায় ফেলবো, উপরে 60 তার নিচে 2, কাটাকাটি করলে কত হয় 30। তার মানে খ একা কাজটি করতে পারবে কত দিনে, 30 দিনে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 15 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 9 0 7 8 এর গড় কত। গড় এর সূত্র কি, গড় বা অ্যাভারেজ ইকুয়াল আমরা বলতে পারি, গড়কে আমরা এভিজি দ্বারা প্রকাশ করি। গড় বা অ্যাভারেজ ইকুয়াল আমরা বলতে পারি নিচে হচ্ছে মোট সংখ্যা আর উপরে হচ্ছে সমষ্টি। তার মানে আমরা কি বলতে পারি, উপরে হচ্ছে সমষ্টি আর নিচে হচ্ছে কয়টা সংখ্যা সেটা। আমরা সূত্র লিখতে পারি সামেশন x ডিভাইডেড বাই n। তবে সূত্র আপনাদের জানার দরকার নেই, এখানে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যা এখানে যোগ করব। যোগ করার পর বলেন তো দেখি কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে 8 7 15, 15 আর 9 16 17 18 19 20 21 22 23 24, তাহলে উপরে হবে 24, তার নিচে কত 4। যদি আমরা কাটাকাটি করি 4 6 24, তার মানে সঠিক উত্তর হচ্ছে 6। তাহলে গড় কত, 6। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে 3 কোন সংখ্যার 75%। তার মানে এবার আমরা ধরবো যে ধরি সংখ্যাটি হচ্ছে x, কি ধরলাম, ধরি সংখ্যাটি হচ্ছে x। এবার আমরা যদি প্রশ্নমতে বিল্ড আপ করি তাহলে প্রশ্নমতে কি হবে, তাহলে 3 কোন সংখ্যার 75%, তাহলে আমরা ধরলাম x এর 75% ইকুয়াল হচ্ছে 3। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করে ফেললাম। তাহলে x এর বলেন তো দেখি 75% মানে কত, 75 ভাগ 100 কিনা, নিশ্চয়ই, তাহলে ইকুয়াল 3। যদি কাটাকাটি করি 3 25 75 আর 25, 4 25 100, তাহলে বা কি হয় বলেন তো দেখি, উপরে 3x তার নিচে 4 ইকুয়াল টু 3, 3 এর নিচে 1 রয়েছে, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে 3x দিয়ে 1 কে গুণ করলে হয় 3x ইকুয়াল টু 3 4 এ কত 12। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে, 12 কে 3 দিয়ে ভাগ, তার মানে উপরে 12 তার নিচে 3, কাটাকাটি করলে কত হয় 4। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4, অর্থাৎ ঘ নম্বর অ্যান্সারটা রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 17 নম্বর অঙ্কটা দেখেন, খুবই বেশি আসে এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষাতে, বিশেষত মানে হচ্ছে 12তম গ্রেড থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে এই ধরনের অঙ্ক বেশি আসে। বলা হচ্ছে 1 মাইল ইকুয়াল কত কিলোমিটার। মনে রাখবেন 1 মাইল মানে হচ্ছে 1.61 কিলোমিটার।
অথবা এক্স্যাক্টলি যদি আমি বলি 1.609, তবে অনেক পরীক্ষাতে 1.61 কিলোমিটার এই অপশনটাও কিন্তু ম্যাক্সিমাম সময় থাকে। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3টি বইয়ের দাম যথাক্রমে 22 টাকা, 27 টাকা ও 20 টাকা হলে বইগুলোর গড় দাম কত? তাহলে আমি আগেই তো বলেছি গড় বা অ্যাভারেজ বের করার জন্য আমরা কি করি, উপরে সমষ্টি, তার নিচে জয়টা সংখ্যা ছিল সেটা। তাহলে কয়টা সংখ্যা আছে? 3টা। তাহলে 22 যোগ 27 যোগ হচ্ছে 20, 3টা যোগ করব আর কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। তাহলে 0, 7 আর 2, 7 আর 2 9, 2 2 4 আর 2 6, তাহলে 6 বসালাম। তাহলে 69কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 2 6 আর 3 3 9, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 23। তার মানে গড় দাম হচ্ছে 23 টাকা, অর্থাৎ খ নম্বর অ্যান্সারটা রাইট। এই পর্যায়ে আরও একটু বলি, যারা সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, এবার আমরা 19-এ চলে যাচ্ছি। 19 নম্বর অঙ্কটা দেখেন, ইদানিং মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এর অঙ্কগুলো খুব বেশি আসছে বিভিন্ন পরীক্ষায়। আমরা প্রাইমারি পরীক্ষার 2023-এর প্রথম ধাপের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটাতে দেখতে পেয়েছি এ ধরনের অঙ্ক এসেছে। দ্বিতীয় ধাপ অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে দেখতে পেয়েছি যে মিলিয়ন, বিলিয়নের অঙ্ক এসেছে। এবং 2024-এর এই প্রশ্নটা হচ্ছে ডাক বিভাগের একটা প্রশ্ন, এখানেও কিন্তু মিলিয়ন, বিলিয়নের অঙ্ক এসেছে। এবং এই ধরনের অঙ্কগুলো খুব বেশি আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। আমি এই অঙ্কটাকে করে দিচ্ছি এবং আমার একটা স্পেসিফিক ভিডিও আছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন, তাহলে এই বিষয় সম্পর্কিত আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তাই এটা একটু আমি করে দিই। মনে রাখবেন 1 বিলিয়ন, যেটাকে ইংরেজিতে আমরা 1B লিখে থাকি, 1 বিলিয়ন বা 1 বিলিয়ন মানে হচ্ছে কত কোটি? 100 কোটি। মনে রাখবেন এটাকে আমরা 1B এভাবে প্রকাশ করি। 1B মানে কত? 1B মানে হচ্ছে 100 কোটি বা 100 crore। ওকে, তো এই যে আমরা মিলিয়ন, বিলিয়নের হিসাবটা বললাম যে আমার একটা স্পেসিফিক ভিডিও আছে, আপনি আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত বর্ণনা আছে। ওকে, এবার আমরা 20 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 20 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3 6 9 12 ... কত, অর্থাৎ এর পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো দেখেন 3-এর পরে 6 কত বৃদ্ধি? 3 বৃদ্ধি। 6-এর পরে 9 3 বৃদ্ধি। 9-এর পরে 12 3 বৃদ্ধি। তাহলে 12-র পরে কত হবে? ওই 3ই বৃদ্ধি পাবে, অর্থাৎ 12 আর 3 15 হবে। এর চেয়ে সহজ অঙ্ক আর হয় না। ওকে, তো এই ধরনের অঙ্কগুলোও কিন্তু পরীক্ষায় এসেছে। তো এই পরীক্ষাটা মানে এই প্রশ্নটা ছিল ডাক বিভাগের একটা প্রশ্ন। শুরুতেই যে প্রশ্নটাতে আমি কিন্তু আপনাদের যে পরীক্ষাটা হয়েছে সেটার হচ্ছে ইটা তুলে দিয়েছিলাম, অর্থাৎ ডিটেইলসটা তুলে দিয়েছিলাম। সে পুরো 20টা অঙ্ক আমরা সলিউশন করলাম এবং আমরা দেখলাম যে পরীক্ষায় কিন্তু খুব কঠিন অঙ্ক আসে না, সহজ অঙ্কগুলোই আসে। একটু হয়তো ঘুরাই পেঁচাই দিতে পারে, সরাসরি তো আর অঙ্ক দেয় না। এবং এই প্রশ্নটা মানে এই যে অঙ্কগুলো আমি বলতে পারি আমার যে শিট রয়েছে, অর্থাৎ আমি পেইড ব্যাচের শিক্ষার্থীদের শিটটা দিয়ে থাকি বিনামূল্যেই। যদি আমার পেইড ব্যাচে আপনারা কেউ ভর্তি হয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন, সেখান থেকে কিন্তু 17টা অঙ্ক হুবহু কমন পড়েছে এবং সাজেশন আমি দিয়েছি, সেই সাজেশন থেকে 17টা অঙ্ক কমন পড়েছে। বিলিভ ইট অর নট, এটাই সত্যি কথা। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের ভিডিও দেখেন এবং একটা পেইড ব্যাচে পড়ার কথা ভাবছেন, তারা অবশ্যই আমার পেইড ব্যাচটাতে জয়েন করে ফেলতে পারেন। আমি নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি, 01642702760। আমার সবসময়ের জন্যই 2-3টা ব্যাচ চালু থাকে। সর্বশেষ যে ব্যাচটা চলছে বা সামনে শুরু হবে সেই ব্যাচে আমি ইনক্লুড করে নেব আপনাদেরকে। আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ডিটেলস জিজ্ঞাসা করবেন। বেসিক শেখার ব্যাচ যেমন আমার রয়েছে, যেখান থেকে আপনারা বেসিক শিখতে পারবেন, পাশাপাশি স্পেশাল কিছু ব্যাচ রয়েছে যেগুলো সামনের পরীক্ষাকে টার্গেট করে আমরা লঞ্চ করে থাকি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটাতে কিছুটা নয়েজ হয়তো এসেছিল, তো যতদূর সম্ভব আমি ক্যান্সেল করার চেষ্টা করেছি। তো তারপরেও আপনারা ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে, আর কোথাও বুঝতে না পারলে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।